স্যার ক্লাস নেবে, লিটু স্যার ক্লাস নেবে? হ্যাঁ আমি ক্লাস নেব। হ্যাঁ হ্যালো শাকামাল। শাকামাল হ্যাঁ স্যার শুনতেছি। হ্যাঁ আমি নিচ্ছি। হ্যাঁ জাস্ট ইন্ট্রোডিউস মি এন্ড আই উইল টেক ওভার। তুমি কি ইয়ে পড়াছিলা নাক? স্যার নোজ পড়াছিলাম, নোজ। হ্যাঁ নোজ আছে। আচ্ছা ঠিক আছে, নোজের উপরে নিব না। শোনো, তোমরা স্টুডেন্ট 5th ইয়ার, তোমরা হয়তো স্যার আগে ক্লাস নেয় নাই। স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের হেড এবং অধ্যাপক ডক্টর মুনিল্লাহ লিটু স্যার। স্যার তোমাদের মধ্যে আজকে তোমার সাথে ফার্স্ট ক্লাস স্যারের, তো তোমার স্যারের সাথে ক্লাস করো। স্যার আমি আসছি স্যার। হ্যাঁ থাকো তুমি, হ্যাঁ তুমিও থাকো। স্যার তোমাদের আগে ক্লাস নিতেন, কিন্তু স্যার মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলেন, এই জন্য স্যার হয়তো তোমাদের ক্লাস আগে নিতে পারেন। কি রোল কল চলতেছে নাকি এদের? হোয়াটস গোইং অন? স্যার এটা রোল কল না স্যার, শুরু করে দিন স্যার। স্যার আমরা পার্সেন্টেজ দিচ্ছি স্যার। হ্যাঁ পার্সেন্টেজটা শেষ করো। স্যার সমস্যা নেই স্যার, আপনি শুরু করে দেন স্যার। পার্সেন্টেজ মনিটর স্যার আছে, মনিটর নিচ্ছে স্যার। না ইট লুকস ইরি নো। ওকে স্যার। বারবার ভিউতে আসছে তো, সো লেট ইউ ফিনিশ ইট ফার্স্ট। আর কতক্ষণ লাগবে? এটা হয়তো 2-1 মিনিট লাগবে আমার। ইয়েস স্যার। Is it over? I think Shakamal? স্যার স্যার ক্লাস শুরু করেন স্যার। So ছেলেমেয়েরা, আমি প্রথমবারের মতো তোমাদের সামনে আমার মনে হয়। এর আগে আমার ডিপার্টমেন্টের যারা জুনিয়র ছিলেন তারা পরিশ্রম করে এই ক্লাসগুলো কন্টিনিউ করেছেন এবং পরেও তারাই হয়তো অনেকগুলো ক্লাস নেবেন। আমিও আমার যথাসাধ্য যতগুলো ক্লাস পারি আমিও নিব, যাতে করে তোমরা পরীক্ষার জন্য এবং একজন চিকিৎসক হিসেবে নাক কান গলার বিষয়ে অন্তত তোমাদের কোনো জ্ঞান যতটুকু এমবিবিএস লেভেলে থাকা দরকার সেখানে কোনো ঘাটতি না থাকে, ইন প্র্যাকটিস এন্ড অলসো ইন থিওরি। সো আমরা নাক নিয়ে হয়তো আলাপ করছিল শাহ কামাল। তো নাকের বিষয়ে, নাক কান গলা আমাদের যে রিজিয়ন, এই রিজিয়নটা একটু বোঝার বিষয় আছে। আমাদের রিজিয়নটা হচ্ছে ফ্রম হেয়ার লাইন টু মিড চেস্ট, এইটুকু হচ্ছে আমাদের হেড নেক রিজিয়ন। পিছনে হলো ট্রাপিজিয়াস লাইন, ওকে, আর একটু মিড হ্যান্ড। সো আমাদের এই রিজিয়নে যে সমস্ত ডিজিজ হয়, যে ধরনের সার্জারি হয়, যে ধরনের ডিজিজে যে ধরনের ট্রিটমেন্ট, সেই বিষয়গুলো তোমাদের আমাদের ইএনটি থেকে তোমাদের জানতে হবে। এবং ক্লাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ে টু লার্ন সামথিং। একটা কম্পিউটারে যেমন সফটওয়্যারটা বেশি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যারের চাইতে। হার্ডওয়্যার অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট সফটওয়্যার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সেরকম থিওরিটিক্যালি আগে সাউন্ড না হলে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আসলে মাথায় আসতে চায় না, অর্থাৎ এটাকে ইমপ্লিমেন্ট করা যায় না। এই রোল কল শেষ হয় না এখনো, না ইজ স্টিল গোয়িং অন? শাকামাল স্যার শেষ হয়েছে স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার।
বারবার রিফ্লেক্ট করতেছে ইয়েতে স্কিন। এনিওয়ে, তো নাকে আমাদের নাক একটা ডাইনামিক অর্গান। প্রথমে আমরা অনেকেই চিন্তা করি যে নাক হচ্ছে একটা কন্ডাইট যেখান থেকে বাতাস আসে এবং যায়। বিষয়টা মোটেও তা না। নাক অত্যন্ত একটা ডাইনামিক অর্গান, লাইক লিভার, হার্ট, স্প্লিন এন্ড আদার অর্গানস, ব্রেন। নাক কিন্তু কন্টিনিউয়াস কাজ করতেছে। কারণ নাক কি করে, দেখবেন নাক যদি বন্ধ থাকে তাইলে বুঝতে পারবে যে নাকের গুরুত্ব কতখানি। নাক প্রতিদিন আমাদের 10⁻³ লিটার অর্থাৎ 10,000 লিটার বাতাসকে বিশুদ্ধ করছে, হিউমিডিফাই করতেছে এই বাতাসকে, এবং বাতাসকে ঠান্ডা করতেছে যাতে করে আমাদের শরীরের টেম্পারেচারের সাথে এটা অ্যাডজাস্ট হয়। এয়ার কন্ডিশনিং বলি আমরা। কাজেই এই ফাংশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এখানে কোনো ব্যত্যয় ঘটে, যেমন হঠাৎ করে যদি ঠান্ডা লেগে যায় নাকে, তখন দেখা যায় যে ভাইরাল অ্যাটাক হয় বা ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়, যদি সাইনোসাইটিস হয়, হ্যাঁ, টনসিলাইটিস হয়। অর্থাৎ এই তাপমাত্রা একটা অপটিমাম টেম্পারেচার সবসময় এই নাক কান গলায় রাখতে হয়। এবং এই কাজটা করে হচ্ছে নাকের যে ঝিল্লি বা মিউকাস মেমব্রেন, এবং এখানে গ্ল্যান্ড আছে, সেখানকার সিক্রেশন প্রতিদিন 1.5 লিটার করে সিক্রেশন হয় এখানে। এবং এখান থেকে যে ব্লাড সার্কুলেশন আছে তার সাথে একটা কাউন্টার কারেন্ট মেকানিজমের মাধ্যমে এই হিউমিডিফিকেশন এবং এটা ঘটে এবং তাপমাত্রার অ্যাডজাস্টমেন্টটা ঘটে। এই জন্য আমরা নাক দিয়ে বাতাস না নিয়ে মুখ দিয়ে বেশিক্ষণ বাতাস নেওয়া যায় না। মুখ দিয়ে বাতাস নিলে আপনি দেখবেন কিছুক্ষণ পরেই সেই বাতাস আপনার কাছে ড্রাই মনে হচ্ছে এবং আপনি কন্টিনিউ করতে পারছেন না। কিন্তু নাকের বাতাস কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন এবং দ্যাট বিকামস সুদিং। তো ইন দা বাই দা ওয়ে আমি বলি যে আমাদের এই কথা লেকচার না, ঠিক আমি বলবো যে এ টিচার ইজ এ ফ্যাসিলিটেটর। একজন টিচার কখনোই কিছু শিখাইতে পারে না যতক্ষণ না স্টুডেন্ট সেটা রিসিভ করে এবং সে সেটাকে, টিচার শুধু ফ্যাসিলিটেট করতে পারে। টিচার বলে কোনো শব্দ নাই এখন আর মডার্ন দুনিয়াতে, ইট ইজ এ ফ্যাসিলিটেটর। এবং আমরা টিচাররা, আমি বিশ্বাস করি আমার ডিপার্টমেন্টে যারা রয়েছেন প্রত্যেকেই তোমাদের সাহায্যকারী হিসেবে কাজ করবে, তোমাদের উপর ডমিনেট করবে না। এবং তোমরা যে কোনো কোশ্চেন, যে কোনো বিষয়, তোমরা একাডেমিক বিষয় তোমরা যে কোনো সময় আমাদের সাথে আলাপ করতে পারো। লেকচার টাইমে তো অবশ্যই পারো। ইট শুড বি এ বোথ ওয়ে ট্রাফিক। তো নাকে কি কি সিমটম হয়? নাক একমাত্র অর্গান যেখানে দুইটা সিস্টেম থেকে ব্লাড আসে, ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড সিস্টেম, এবং 4টা আর্টারি আসে। কেন এত ভাস্কুলারিটি? কেন এখানে ভাস্কুলারিটি এই কারণে যে নাকে যদি ভাস্কুলারিটি খুব বেশি না থাকতো তাইলে এই যে হিউমিডিফিকেশন এবং ফিল্ট্রেশন, এই দুইটা মেকানিজম চালু থাকতো না। হ্যাঁ, এবং এয়ার কন্ডিশনিং, এটা যদি চালু না থাকে তাইলে লাইফ উইল বি মিজারেবল ফর এনি পেশেন্ট অর এনি পারসন। এখন নাকে কি কি ধরনের সিমটম হয় ইন Nose bleeding. হ্যালো, সরি ফর দা ইন্টারাপশন। তো নাকে সাধারণত নাক বন্ধ হয়ে আসতে পারে আমাদের। এটা হলে আমরা বলি যে ব্লকেজ অফ দা নোজ। এটা এক পাশে হতে পারে, এটা দুই পাশে হতে পারে, এটা কমপ্লিট হতে পারে, এটা ইনকমপ্লিট হতে পারে। ওকে, নাকে ডিসচার্জ হতে পারে, তাই না? এটা অ্যালার্জির কারণে হতে পারে, ইনফেকশনের কারণে হতে পারে, ব্লিডিং হতে পারে। ব্লিডিং যখন হয় তখন সেটাকে আমরা কি বলি? উই কল ইট এপিস্টেক্সিস। এবং ব্লিডিং ইজ এ সাইন অ্যাজ ওয়েল অ্যাজ এ সিমটম। এরপরে গুরুত্বপূর্ণ যে সিমটমটা আসে, দ্যাট ইজ স্মেল। নো, আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্স হচ্ছে স্মেল। এই নাকের যে মিউকোসা, আপার 1/3, সেখানে অলফ্যাক্টরি মিউকোসা থাকে, এন্ড উই স্মেল বাই নোজ। এবং যদি কোনো কারণে এই স্মেল লস হয় বা এর ভিন্ন রকমের পরিবর্তন হয়, অর্থাৎ ক্যাকোসমিয়া, প্যারোসমিয়া, হ্যাঁ, অ্যানোসমিয়া, তো এরকম যদি কোনো নাকের যে গন্ধ নেওয়ার যে শক্তি, এটা যদি কোনো কারণে কমে যায়,
বা এটা বিকৃত হয়, তখনও আমরা বুঝি যে সামথিং রং সামওয়্যার। ওকে, এছাড়া নাকের মধ্যে এগুলো হতে পারে। হ্যাঁ, সো নাকের মূল বিষয়টা হচ্ছে যে নাকের যে মূল ফাংশন, অর্থাৎ নাকের হিউমিডিফিকেশন, বাতাস চলাচল করার যে কন্ডাইট, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। দেন অলফ্যাকশন, এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। এছাড়া নাকের ভিতরে অনেক সময় ক্যান্সার ডেভেলপ করে, মেইনলি স্কোয়ামাস সেল কার্সিনোমা, অ্যাডেনোকার্সিনোমা, ব্লা ব্লা ব্লা, লটস অফ থিং মে হ্যাপেন। আর ইউজুয়ালি আরেকটা জিনিস ঘটে যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পলিপ। পলিপ কি? পলিপ ইজ নাথিং বাট দ্য পেডাঙ্কুলেটেড মিউকোসা প্রজেক্টিং ইনটু এ ক্যাভিটি। এটা হচ্ছে আমাদের ইএনটি ডেফিনিশন বা ইন জেনারেল সার্জিক্যাল ডেফিনিশন। প্যাথোলজিক্যাল ডেফিনিশন আছে আরো, যে ম্যাক্রোস্কোপিক। স্যার আপনি মিউট হয়ে গেছেন, স্যার মিউট হয়ে গেছেন। স্যার আপনারটা মিউট হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, শাহকামাল। স্যার আপনারটা হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এই পলিপ আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে পলিপ, এখন প্রথমে আমরা আসি যে পলিপ দেখতে কেমন হয়। অর্থাৎ একটা লোক যখন আমাদের কাছে আসে বা আমরা কোনো লোকের সামনে যাই, তখন পরিচয়ের প্রথম আমরা জিজ্ঞেস করি নাম কি, বাড়ি কোথায়, তাই না? তারপরে তার ক্যারেক্টার, এগুলো আমরা খোঁজার চেষ্টা করি। লাইক দিস ইন সার্জারি, এখানেও আমরা, বা ইন মেডিসিন, ইন অল সাবজেক্ট, আমরা প্রথমে বোঝার চেষ্টা করি বিষয়টা কোথা থেকে আসছে, এই প্যাথোলজিটা কোথা থেকে আসছে, তার ক্যারেক্টারিস্টিক কি, and what it can do harm to our body or our system. That is the main thing of any sort of diagnosis. আমরা যত যা কিছুই করি, হ্যাঁ, সবকিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে যে প্যাথোলজিটাকে আইডেন্টিফাই করা এবং তার উপযুক্ত চিকিৎসাটাকে, তার এক্সটেনশন, তার ক্যারেক্টারিস্টিকটাকে আমরা ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্টের উপায়টা নির্ধারণ করা এবং ট্রিটমেন্ট করা। This is the main of medical philosophy or in everywhere, in every system, in every level of medical science, on every branch. তো এখানে দুই ধরনের পলিপ হয় নাকে। একটা হয় অ্যান্ট্রোকোনাল পলিপ, আর একটা ইথময়েডাল পলিপ। এটা তো বেনাইন পলিপ যদি আমরা বলি। আবার মেলিগনেন্ট পলিপও হয়, যেমন নাকে যদি কোনো টিউমারস কন্ডিশন থাকে, ক্যান্সারাস কন্ডিশন হয়, তখনও কিন্তু তার উপরে পলিপ ডেভেলপ করতে পারে। হ্যাঁ, সেটা আলাদা বিষয়, কিন্তু ইন জেনারেল 99% কেসে আমরা পাই আইদার ইথময়েডাল পলিপ অর অ্যান্ট্রোকোনাল পলিপ। তো অ্যান্ট্রোকোনাল এবং ইথময়েডাল পলিপ এটা নাম দিয়েই চেনা যায়। নাম হচ্ছে, একটা নাম হচ্ছে অ্যান্ট্রোকোনাল, অর্থাৎ মেক্সিলারি অ্যান্ট্রাম থেকে আসে, পোস্টেরিয়র কোয়ানার দিকে যায়, কাজেই তার নাম হচ্ছে অ্যান্ট্রোকোনাল। এইটা রেট একটু কম। আর ইথময়েডাল পলিপ ইউজুয়ালি বাইল্যাটারাল হয়, মাল্টিপল হয়, এটা অ্যালার্জির কারণে হয়। আর অ্যান্ট্রোকোনাল পলিপ হয় ইনফেকশনের কারণে। এর ডিফারেন্স গুলো বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে লেখা আছে, সুন্দর করে লেখা আছে। তো তোমরা যেভাবে চিন্তা করবা যে নামের সাথে ইথময়েডাল পলিপ কেন, বিকজ এটা ইথময়েডাল এয়ার সেল থেকে হয় বেশি। হ্যাঁ, এবং এটা মাল্টিপল হয়, আঙ্গুরের থোকার মতো এটা দেখা যায়। অ্যাজ এ হোল একটা পলিপ কেমন দেখা যায়, এটা একটা বিষয়। যে কোনো পলিপ, আর ইনফিরিয়র টার্বিনেটও হাইপারট্রফি হয়, কিন্তু ইনফিরিয়র টার্বিনেট হাইপারট্রফি হয় তারও কারণ আছে, যেমন ধরো অ্যালার্জি ইজ নাম্বার ওয়ান কজ, ইনফেকশন, হ্যাঁ, অনেক সময় কম্পেনসেটরি ফিজিওলজিক্যাল, সাচ অ্যাজ একদিকে নাক বাঁকা থাকলে, ধরো ডান দিকে নাক বাঁকা আছে, বাম দিকে কম্পেনসেটরি হাইপারট্রফি হতে পারে। এই প্রসঙ্গে নাক বাঁকা সম্পর্কে আমি একটু বলি তোমাদের, যে প্রত্যেকটা মানুষের কিন্তু নাক ডাইনে বা বামে বাঁকা, কোনো মানুষই নাই অ্যাবসলিউটলি যার নাক মিড লাইনে, এরকম আছে অনলি 18% স্ট্রেট ইন দ্য মিড লাইন।
ইউজুয়ালি 82% কেসে আইদার লেফট অর রাইটে বাঁকা থাকে। নাক বাঁকা থাকাই কিন্তু ডিএনএস না, অর্থাৎ প্যাথোলজিক্যাল ডিএনএস না, ইট ইজ ফিজিওলজিক্যাল। সিম্পলি যখন এই নাক বাঁকাটা তার অবস্ট্রাকশনের কারণ হবে, নাকের বাতাস যায় প্রবাহে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করবে, তখন আমরা সেটাকে বলবো তোমার ডিএনএস, আইদার টু লেফট অর আইদার টু রাইট, এই যেদিকেই হোক। এবং তার সাথে যদি হাইপারট্রফি থাকে, এখানে সাধারণত কম্পেনসেটরি হাইপারট্রফি থাকে অপোজিট সাইডে। কেন? ওই দিকটার ক্যাভিটিটা রুমি হয়ে যায়, বড় হয়ে যায়, ওই স্পেসটাকে কম্পেনসেট করার জন্য তখন হাইপারট্রফি হয়। এটা আবার নাক যখন কারেকশন করে দিই আমরা, মিড লাইনে নিয়ে আসি সেপ্টামকে, সেপ্টোপ্লাস্টি বা এসএমআর অথবা রাইনোসেপ্টোপ্লাস্টি বা এক্সট্রা কর্পোরিয়াল সেপ্টোপ্লাস্টি, হোয়াটএভার ফরম্যাট ইউ ডু, হ্যাঁ, তো তখন এটা কারেকশন করলে মিড লাইনে আসলে এটা আবার মাসখানিকের মধ্যে এটা আবার হাইপারট্রফিটা আবার ফিজিওলজিক্যাল অ্যাট্রফি হয়ে ওটা কমে আসে। সো এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কিন্তু আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে whether it is a compensatory hypertrophy or hypertrophy due to allergy or it is a polyp. polyp দেখতে কেমন হয়? polyp দেখতে হয় শাইনি হোয়াইট, বা আমরা বলি গ্লিস্টেনিং হোয়াইট। কখন গ্লিস্টেনিং হোয়াইট দেখা যায়? চকচক করে। এটা একটা বেলুনের উপর একটা আলো দিলে যেমন চকচক করে, লাইক দিস, বেলুনের মধ্যে পানি ভরে তার উপর যদি আপনি একটা লাইট প্রজেক্ট করেন, টর্চ লাইট বা যে কোনো লাইট, দেখবেন যে ওটা চকচক করতেছে, লাইক দ্যাট। এটা দেখতে বেলুনের মতো গ্লিস্টেনিং করে, এটা সাদাটা। আর হাইপারট্রফি ইন্ট্রাটার্বিনেট, এটা স্লাইটলি রেডিশ অর ব্লুইশ অর ইন সাম কেসেস পেল হয়, এবং এটা সেন্সিটিভ টু টাচ থাকে। যেমন টার্বিনেটটা সেন্সিটিভ টু টাচ থাকে, কিন্তু পলিপ যেটা, পলিপ ইজ নাথিং বাট দ্য এপিথেলিয়াম। এপিথেলিয়ামের নিচে ওয়াটার লকড বা ইডিমা হয়ে এটা হচ্ছে। কাজেই ওই নার্ভ এন্ডিং ওই পলিপের এপিথেলিয়ামে পৌঁছায় না, কাজেই তখন এটা ইনসেনসিটিভ টু টাচ থাকে। সো এখন যা কিছুই হোক না কেন, ইথমোডাল পলিপ হোক আর অ্যান্টোকোনাল পলিপ হোক, আমাদের এটাকে কারেকশন করতে হবে। কারেকশন কি? এটা একটা আনওয়ান্টেড সাবস্টেন্স, আনওয়ান্টেড প্যাথোলজি, সো উই উইল সিম্পলি এক্সাইজ ইট, দ্যাট ইজ সার্জারি, সার্জারি অ্যান্ড সার্জারি। এই সার্জারি করার যে পদ্ধতি, সেটা মডার্ন ডেতে আমরা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করি। আই বিলিভ যে শাহ কামাল অলরেডি হ্যাজ ডিসক্রাইবড ইট, এবং আমি আর 5 মিনিট হয়তো ক্লাস নেব, এরপরে শাহ কামাল কন্টিনিউ করবে। তো এই ফেস বা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেটা মেসারক্লিনজার টেকনিক আমরা বলি, স্যার পলিপ করানো হয়েছে, স্যার পলিপ করানো হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি আমি আর 5 মিনিট ক্লাস নেব, কারণ আমার এরপরে টিভিতে কানেক্ট হইতে হবে, বুঝছো, 10:45 এ, সো আই মাস্ট বি প্রিপেয়ার্ড। তো এখানে যে কোনো পদ্ধতি হোক না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লিয়ারলি এবং কমপ্লিটলি এই প্যাথোলজিটাকে রিমুভ করা। তো ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা কালডোয়েলাক অপারেশন, যেটাই আমরা করি না কেন, অথবা ইন্টারন্যাশনাল পলিপেক্টমি, হোয়াটএভার অপারেশন উই ডু, আওয়ার টার্গেট ইন অল প্যাথোলজি, প্রত্যেকটা জায়গাতেই যে কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার এক্সিশন, হ্যাঁ, কমপ্লিট অর ক্লিয়ার কারেকশন। দেন কাম টু দা এপিস্টেক্সিস। এপিস্টেক্সিস নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ 20 বছর বয়স পর্যন্ত, 20 বছর বয়স হয়েছে কিন্তু তার একবার এপিস্টেক্সিস হয় না জীবনে, এরকম হয় না। তো এপিস্টেক্সিসের মূল কাজ কি, মূল কারণ কি, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ এপিস্টেক্সিস? মূল কারণ হলো এবং মূল কজ হলো ইডিওপ্যাথিক। ইট ইজ জাস্ট উইদাউট কজ ইন 85% অফ দ্য কেসেস। আমি আমার বক্তব্যের শুরুতেই বলছিলাম যে লেকচারের, যে নাক হাইলি ভাস্কুলার অর্গান, এবং 4টা আর্টারি এখানে সেপ্টামকে সাপ্লাই দেয় 2টা সিস্টেম থেকে, ইন্টারনাল ক্যারোটিড এবং এক্সটার্নাল ক্যারোটিড। ল্যাটারাল ওয়াল ইজ অলসো হাইলি ভাস্কুলার, কাজেই নাকের মিউকোসা কনস্ট্যান্ট ইন ফ্রিকশন উইথ দ্য এয়ার ফ্লো, কাজে এর যে কোনো জায়গাতে কোনো ডিস্টার্ব হোক, ট্রমা হোক, কোনো প্যাথোলজি হোক, এখান থেকে ব্লিডিং হওয়া
খুব অস্বাভাবিক না। 85% কেসে এটা ইডিওপ্যাথিক, 15% কেসে এটা প্যাথোলজিক্যাল অর্থাৎ আদার প্যাথোলজি থাকে। এবং যে নাকের বা হেড নেক রিজিয়নে যে কোনো প্যাথোলজি হোক না কেন আমাদেরকে কোগুলেশন স্টাডি করতে হয়, অর্থাৎ সিবিসি, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এবং প্রথ্রম্বিন টাইম। ওকে, ইন সাম কেসেস এপিটিটি বা থ্রম্বিন জেনারেশন টাইম, দ্যাট ইজ ভেরি ফিউ কেসেস। কারণ আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে হোয়াট ইজ দ্য কজ অফ দ্য, তার কোনো কোগুলেশন ডিসঅর্ডার আছে কি নাই। সো as I have a strong desire to be introduced to you with you, so আমি তোমাদের সাথে কানেক্ট হলাম। আশা করি ভবিষ্যতে আমি আরো বেশি পরিমাণ তোমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো by taking class. I have to quit because I have to be connected with another news channel for a formal program. So we আমাদের শাহ কামাল, assistant professor, very dynamic এবং very a good teacher. I hope he will continue. And thank you students, and welcome for my class for the first time. God bless you. Thank you. Shah Kamal, Yes, sir. continue please. Yes, sir. Yes, sir. Assalamualaikum, sir. Thank you all. আচ্ছা, দেখো তো শেয়ার হচ্ছে কিনা। জি স্যার হচ্ছে। শেয়ার হচ্ছে? জি স্যার হচ্ছে। হ্যাঁ? আচ্ছা, দেখো আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস পড়াবো, এটা সিএসএফ রাইনোরিয়া। সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রাইনোরিয়া। এটা আসবে নাজাল সিক্রেশন হিসাবে, বাট দিস ইজ সিএসএফ। দেখো কি জিনিস, cerebrospinal fluid ranuria is the leakage of CSF from subarachnoid space into the nasal cavity due to defect in the dura, bone and mucosa. অর্থাৎ ডোরা তো ডিফেক্ট থাকতে হবে, মিউকোজা ডিফেক্ট থাকতে হবে, বোনও ডিফেক্ট থাকতে হবে। এই তিনটা ডিফেক্ট একসাথে থাকলেই কেবলমাত্র আমার সিএসএফটা লিকেজ হয়ে নাকে আসতে পারবে। জানো তোমরা অ্যানাটমি পড়ে আসছো। স্যার স্যার আসসালামু আলাইকুম, সরি ফর ইন্টারাপশন। আপনার ব্যাকগ্রাউন্ডের দরজাটাকে কি করা যায়? আপনি শুধু একদম ওয়ালে নেন অথবা এরকম নেওয়া যাবে? হচ্ছে কি সব মানে কানেকশন মিলাই হচ্ছে না আর কি, কেন বলেন তো? ওকে থ্যাংক ইউ। তো সিএসএফ রাইনোরিয়া, তাহলে লিকেজ যদি উপরে জিজ্ঞেস করা হোয়াট ইজ সিএসএফ রাইনোরিয়া, সহজ ভাষায় বলতে পারো যে লিকেজ অফ সিএসএফ from arachnoid space into the nasal cavity. Simply বলতে পারো যে leakage of CSF from the arachnoid space into the nasal cavity. আর যদি ফর্মাল পুরো ডেফিনিশন বলতে চাও তাহলে পুরো ডেফিনিশনটা বলতে পারো। তবে পরীক্ষা হলে খুব সিম্পলি বলতে পারলে this is the leakage of CSF from subarachnoid space into the nasal cavity. আর এটা হইতে হলো তার ডিফেক্ট, বনে ডোরা থাকতে হবে ডিফেক্ট, বনে থাকতে হবে এবং মিউকোজা থাকতে হবে ডিফেক্ট। তাহলে এখন আসো একটু সংক্ষেপে সিএসএফ এর ফিজিওলজি জেনে নেই। হ্যাঁ, এটা টোটাল ভলিউম হচ্ছে 150 ml, ডেইলি সিক্রেশন 500 ml, আর সিএসএফ প্রেসার হচ্ছে 130 মিলিমিটার অফ ওয়াটার, অর্থাৎ ইট করেসপন্ডিং টু দ্য 10 মিলিমিটার অফ মার্কারি। তো এটা তোমাদের একটু হিন্টস দিয়ে দিলাম যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ মার্কারি ইজ 13.6। এটা দিয়া তুমি ডিভিশন করে মিলিমিটার অফ ওয়াটারকে তুমি মিলিমিটার অফ মার্কারি নিয়ে নিতে পারবা। দেখো যে আমাদের ফিজিওলজিতে অনেক জায়গায় আছে, কোথাও মিলিমিটার অফ ওয়াটার, কোথাও মিলিমিটার অফ মার্কারি। তাহলে এটাকে জাস্ট তুমি 13.6 দিয়ে ডিভিশন করলে তুমি মার্কারি পেয়ে যাবা।
তো সিএসএফ প্রেসার কত 130 মিলিমিটার অফ ওয়াটার অথবা 10 মিলিমিটার মার্কারি। আর যদি কোনো ইনফেকশন হয় অর্থাৎ মেনিনজাইটিস হয় তখন সিএসএফ প্রেসার অনেক বেড়ে যায়, 400 to 500 মিলিমিটার অফ ওয়াটার হয়ে যায়। এখানে আসো হোয়াট আর দ্য কজেস অফ সিএসএফ রাইনোরিয়া। তো প্রথম হচ্ছে ইডিওপ্যাথিক, অর্থাৎ কোনো কজ পাওয়া যাচ্ছে না। আসলে দুনিয়াতে ইডিওপ্যাথি বলতে কিছু নাই, প্রত্যেকটার একটা কারণ আছে, দুনিয়াতে কোনো কারণ ছাড়া কিছু হয় না। কিন্তু যেগুলো আমরা জানি না এখনো, টিল নাও ইট ইজ আনডিসকভার্ড, অথবা টিল ইট ইজ মানে ডিসকভার হয় না, এই জন্য আমরা বলি ইডিওপ্যাথিক। অর্থাৎ কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া কি হবে? ব্লিডিং হবে? হবে না। কিন্তু যেটা আমরা কারণকে ডিসকভার করতে পারি নাই সেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক, মানে এখন আমরা কোনো কারণ জানি না। তো অথবা এটাকে বলে স্পন্টেনিয়াস সিএসএফ। এটা কাদের হয়? মিডল এজ ফিমেলদের হয় যাদের রেজড বিএমআই, হ্যাঁ, অর্থাৎ একটু ফেটি ফিমেলদের হয় এটা বেশি। হ্যাঁ, তাহলে প্রথম কথা ইডিওপ্যাথিক অথবা এটাকে বলে স্পন্টেনিয়াস সিএসএফ লিক, এটা মিডল এজ উইমেনের বেশি হয় এবং যাদের রেজড বিএমআই আছে অর্থাৎ একটু ফেটি ফিমেলদের হয়। তারপরে কজ হচ্ছে হেড ট্রমা, যে কোনো হেড ইনজুরিতে আমার সিএসএফ রাইনোরিয়া হইতে পারে, এটা কমন কজ। হেড ট্রমা, এটা যে কোনো হেড ইনজুরি হতে পারে, হেড মানে স্কালভিস ফ্র্যাকচার হতে পারে, ব্লান্ট ট্রমা হতে পারে, অর্থাৎ যে কোনো হেড ইনজুরিতে সিএসএফ লিকের চান্স আছে। তারপরে আসলে সার্জিক্যাল ট্রমা, এই যে আমরা নাকে যে ফেস অপারেশন করব সেখানে দেয়ার ইজ এ চান্স অফ সিএসএফ রাইনোরিয়া। ইন্টারন্যাশনাল যে কোনো সার্জারি, বিশেষ করে ইথমোরেক্টমি, ইথমোরেক্টমিতে আমার সিএসএফ রাইনোরিয়া হতে পারে। তারপর ট্রান্সক্রেনিয়াল কোনো সার্জারি, যারা নিউরোসার্জন করে, যদি ক্রেনিওটমি করলে আমার সিএসএফ লিকেজ হতে পারে। তাহলে কমন কজ কি? আমার স্পন্টেনিয়াস সিএসএফ লিকেজ অথবা ইডিওপ্যাথিক, যেটা মিডল এজ ফিমেলের হয়, ফেটি ফিমেলের হয়, দেন হেড ট্রমা, দেন সার্জিক্যাল ট্রমা। হ্যাঁ, সার্জিক্যাল ট্রমা কিন্তু খুব আনকমন না, ফেস অপারেশন করার পরে লিকেজ খুব একটা আনকমন না। হ্যাঁ, তারপরে আসলে ইনফ্লামেটরি লিশন। শুধু ইনফ্লামেটরি হইলে হবে না, যেগুলা বোনকে ইরিউশন করে, তোমরা আগে দেখলাম যে ডোরা লিকেজ হইতে হবে, বোন ইরিউশন হইতে হবে, মিউকোজা লিকেজ হইতে হবে, তারপরে কেবল আমার সিএসএফ লিক হতে পারবে। তাহলে এমন ইনফ্লামেশন যেখানে আমার বোন ইরিউশন হয়, ইরোসিভ লিশনস, যেমন অস্টিওমাইলাইটিস, ফাঙ্গাল সাইনোসাইটিস, তারপরে পলিপোডাল ডিজিজ, এগুলাতে বোন ইরিউশন হয়ে আমার লিকেজ হতে পারে। অথবা পোস্ট ইনফেক্টিভ যদি হাইড্রোকেফালাস হয় সেক্ষেত্রে আমার লিকেজের চান্স আছে। এখন আসলে নিওপ্লাজম, যেসব নিওপ্লাজম গুলো আমার স্কাল বেসকে ইরোড করবে সেখানে আমার লিকেজ হতে পারে। যে কোনো স্কাল বেস টিউমার যেগুলা বোনকে ইরোশন করবে সেখানে লিকেজ হবে। অথবা ইন্ট্রাক্রেনিয়াল যদি টিউমার হয় যেগুলো অনেক বেশি ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়াই দিবে, হাইড্রোকেফালাস হবে, সেক্ষেত্রে আমার লিকেজ হতে পারে। এখানে আসলে কিছু কনজেনিটাল প্রবলেমে আমার সিএসএফ লিকেজ হতে পারে, যেমন মেনিঙ্গোসিল, মেনিনগোএনকেফালোসিল, তারপরে কনজেনিটাল হাইড্রোকেফালাস, এইসব কারণে আমার সিএসএফ লিকেজ হতে পারে। এখন আসলে রোগী আমার কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে? তো প্রথমত সে আমাকে একটা হিস্ট্রি দিতে পারে, যে স্যার আমার আগে একটা অপারেশন ছিল, প্রিভিয়াস সার্জারি হিস্ট্রি, অথবা একটা হেড ইনজুরি, যে আমার একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা আমার সামহাও আমার একটা হেড ইনজুরি হয়েছে, একটা হিস্ট্রি থাকতে পারে। দেন ইন্টারমিটেন্ট অথবা কন্টিনিউয়াস রাইনোরিয়া, সবসময় নাক দিয়ে পানি পড়ে, কন্টিনিউয়াস রাইনোরিয়া, এটা ইউজুয়ালি ইউনিল্যাটারাল পড়ে, অনেক সময় বাইলেটারালও হতে পারে। যেহেতু রাইনোরিয়া মানে কি, আমার এক্সটার্নালের সাথে আমার মেনিনজাইটিসের একটা কম্বিনেশন আছে, সেজন্য আমার রিকারেন্ট মেনিনজাইটিস হতে পারে, রিকারেন্ট মেনিনজাইটিস হবে, তারপরে হেডেক হতে পারে। রিকারেন্ট মেনিনজাইটিস যেখানে হবে, যখন একটা রোগী বারবার মেডিসিনে ভর্তি হচ্ছে রিকারেন্ট মেনিনজাইটিস নিয়ে, তখনই আমাকে একটু চিন্তা করতে হবে দেয়ার মে বি এ অ্যাবনর্মাল কমিউনিকেশন, সিএফএস লিকেজ থাকতে পারে, তারপর হেডেক হতে পারে। তাহলে আমার কাছে এই চারটা জিনিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এক নম্বর একটা সার্জারিক্যাল হিস্ট্রি নিয়ে আসতে পারে, হেড ইনজুরি হিস্ট্রি নিয়ে আসতে পারে, ইন্টারমিডিয়েট অথবা কন্টিনিউয়াস রাইনোরিয়ার হিস্ট্রি নিয়ে আসতে, মানে রাইনোরিয়া নিয়ে আসতে পারে। তারপরে রিকারেন্ট মেনিনজাইটিস নিয়ে ভর্তি হতে পারে, মেডিসিন ওয়ার্ডে ভর্তি হবে, তারপরে হেডেক হতে পারে। এখন দেখো আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন কি করব। এখন আমার মেইন প্রবলেম হচ্ছে
এটা কি নেজাল সিক্রেশন নাকি এটা রাইনোরিয়া, এই দুটো সিএসএফ, এই দুটোকে আলাদা করা। তো আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। তাহলে আমার এখানে মেন প্রবলেম হচ্ছে এটা কি নেজাল সিক্রেশন না এটা সিএসএফ, দুটোকে আলাদা করা, এটাই মূল প্রবলেম। দেখো আমার যদি অ্যালার্জিক রাইনাইটিস হয়, আমার যদি ভাইরাল রাইনাইটিস হয়, আমার যে কোনো রাইনাইটিসে কিন্তু আমার নেজাল সিক্রেশন হবে। তখন আমি কিভাবে বুঝবো এটা কি সিএসএফ না রাইনোরিয়া? তাহলে আমার প্রথম কাজ হবে এটাকে আলাদা করা, টু ডিফারেন্সিয়েট দ্য সিক্রেশন, যে whether it is CSF or it is a nasal secretion। তোমরা জানো যে সিএসএফ হচ্ছে একটা ওয়াটারি সিক্রেশন, আর নেজাল সিক্রেশন কি, এটা একটা মিউকাস সিক্রেশন। নেজার মধ্যে প্রচুর মিউকাস গ্ল্যান্ড থাকে, এটা মিউকাস সিক্রেশন। তাহলে বুঝতে যায় যে একটা ওয়াটারি, একটা মিউকাস। মিউকাসটা একটু থিক হবে। হ্যাঁ, তো প্রথম দেখো যে আমি অ্যান্টিডোরাইনোস্কোপি করব। তোমরা জানো হোয়াট ইজ অ্যান্টিডোরাইনোস্কোপি। তো অ্যান্টিডোরাইনোস্কোপি করে দেখবো যে নেজাল ক্যাভিটিতে আমার কোনো নেজাল পলিপ অথবা নেজাল কোনো প্যাথোলজি, নেজাল টিউমার এগুলো আছে কিনা। তারপর আমি নেজাল এন্ডোস্কোপি করব, যে এন্ডোস্কোপি করে দেখবো whether আমার there is any nasal pathology আছে কিনা। আচ্ছা, তারপরে আমি ওটোস্কোপি করব। অনেক সময় এই সিএসএফ লিক নাক থেকে কানে পর্যন্ত যায় ওয়াটার, তখন কানে কি হবে, সিরাস ওটারিস মিডিয়া, অর্থাৎ কানে ফ্লুইড জমে যাবে। এখন এই যে তিনটা সাইন, রিজার্ভার সাইন, হ্যান্ডকারচিফ সাইন আর হেলো সাইন। আচ্ছা, হ্যান্ডকারচিফ কি বলতো? হ্যান্ডকারচিফ রুমাল স্যার। রুমাল, গুড। তাইলে আমি আগে বললাম যে সিএসএফ ইজ এ ওয়াটারি ফ্লুইড, ওয়াটারি সিক্রেশন, আর আমার হলো মানে নেজাল সিক্রেশন একটা, মিউকাস সিক্রেশন। তাহলে আমার দেখো ডায়াগনোসিসে আমার দুইটা জিনিস বুঝতে হবে। নাম্বার ওয়ান, দিস ইজ whether this is CSF অথবা নেজাল সিক্রেশন। এক, দুই নাম্বার, যদি এটা সিএসএফ হয় তাহলে লিকেজটা কোথায় দিয়ে আসতেছে, তাহলে লিকেজ পয়েন্টটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমার এখানে কাজ দুইটা। প্রথম আমি কনফার্ম করব এটা সিএসএফ, সেকেন্ড আমি কনফার্ম করব লিকেজের কোন সাইড দিয়ে লিকেজ হচ্ছে। হ্যাঁ, আমার স্কালভিজের কোন সাইড দিয়ে লিকেজ হচ্ছে। তাহলে প্রথমে আমি কিছু ক্লিনিক্যাল সাইন দেখব, যেমন হচ্ছে রিজার্ভার সাইন। এটা কি, আমি যদি পেশেন্টকে কিছুক্ষণ শোয়া রাখি, হ্যাঁ, হঠাৎ করে আমি একটু বসাই বা একটু বেন্ডিং করি, তখন একটা গাশ অফ ফ্লুইড, একটা বিশাল অ্যামাউন্টের ফ্লুইড একসাথে পড়বে, এটাকে বলা হচ্ছে রিজার্ভার সাইন। ঠিক আছে না? কিন্তু নেজাল সিক্রেশন এরকম না, নেজাল সিক্রেশন কন্টিনিউয়াস একই রকম পড়বে, এটা শুইলে যা হবে, বসলে যা হবে, বেন্ডিং হলে তা হবে, অর্থাৎ নেজাল সিক্রেশন সবসময় একই থাকবে। কিন্তু আমার সিএসএফ হইলে আমি কিছুক্ষণ শোয়া রাখার পরে যখন আমি তাকে হঠাৎ করে বসায় বেন্ডিং করাবো, এটা গাশ অফ ফ্লুইড আমার পড়বে। এক। দুই নম্বর হচ্ছে স্নিফ ব্যাক, এটাকে ব্যাকে স্নিফ করতে পারো, অর্থাৎ আমরা এইভাবে টান দিয়ে ফ্লুইডটা নিয়ে নেই না, তো যখন নেজাল সিক্রেশন হবে, এটা মিউকাস একটু ঠিক, এটা সিক্রেশন স্নিফ ব্যাক, তুমি ব্যাকে স্নিফ করতে পারবা, নিয়ে যেতে পারবা, কিন্তু সিএসএফ পারবা না, এটা ওয়াটারি ফ্লুইড, এটা স্নিফ ব্যাক হবে না। তারপর হচ্ছে হ্যান্ডকারচিফ, তুমি যদি ওই ফ্লুইডটাকে একটা রুমালের মধ্যে নাও, তাহলে দেখবা যে নেজাল সিক্রেশন হলে রুমালটা কেমন শক্ত শক্ত হয়ে যাবে না একটু শুকাইলে, আর যদি ওয়াটারি হয় তাহলে এটা তো খুবই বুঝছো, মানে পানি, ভেজা পানি হলে যেরকম সেরকম থাকবে। অর্থাৎ হ্যান্ডকারচিফটা সিএসএফ হইলে স্বাভাবিক পানি ভেজার মতো থাকবে, আর যদি মিউকাস হয় একটু কেমন হয়ে যাবে না, একটু শক্ত শক্ত হয়ে যাবে। তারপরে হেলো সাইন। হেলো সাইন কি, যখন তুমি এটাকে এই ফ্লুইডটাকে একটা ব্লোটিং পেপারে নিবা, ব্লোটিং পেপারে নিলে দেখবা যে এই যদি হয় সিএসএফ হয়, তো পুরোটা যেভাবে পানি যাবে ভিজে, পুরোটা এইভাবে ভিজবে। আর যদি মিউকোজা হয়, তো মিউকোজা হইলে প্রথম কিছু অংশ থাকবে হচ্ছে ঠিক, তারপরে চারপাশে একটু পানির মতো থাকবে। কেন? আমাদের তো নেজাল সিক্রেশনে শুধু মিউকোজা না, সাথে পানি, ওয়াটার সিক্রেশন থাকে। কারণ আমাদের যে চোখের আয়ের যে সিক্রেশন, ল্যাক্রিমাল সিক্রেশন কোন দিক দিয়ে আসে, ড্রেন করে কোন দিক দিয়ে? নাক দিয়ে ড্রেন করে। এখানে ল্যাক্রিমাল সিক্রেশনও থাকে, নেজাল সিক্রেশনও থাকে, এর জন্য একটা হেলো সাইন হবে। অর্থাৎ ব্লোটিং পেপার নিলে প্রথমে একটু থিক সিক্রেশন থাকবে, তার চারপাশে একটা হালকা ওয়াটারি সিক্রেশন থাকবে, সেটাকে বলে হেলো সাইন। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিনিক্যালি বোঝার উপায়। এখন আসছো তুমি কিছু ল্যাব ইনভেস্টিগেশন আছে। ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে হচ্ছে যে প্রথমে গ্লুকোজ কনসেন্ট্রেশন,
তোমরা জানো যে সিএসএফ এ গ্লুকোজ থাকে, সেখানে গ্লুকোজ কনসেন্ট্রেশন একটু বেশি হবে, যেমন 30 মিলিগ্রাম পার ডিএল। কিন্তু নেজাল সিক্রেশনে তো সেরকম গ্লুকোজ পাওয়া যাবে না, খুবই মিনিমাল, হ্যাঁ, লেস দেন 10 মিলিগ্রাম পার ডিএল গ্লুকোজ থাকবে। তাহলে প্রথম পয়েন্ট হলো আমার, আমি ল্যাব টেস্ট করবো, অর্থাৎ যে ফ্লুইডটা বের হচ্ছে এটাকে একটা কন্টেনারে নিব, আমি একটা কন্টেনারে নিয়ে আমি ল্যাবে টেস্ট করতে পাঠাবো যে এটা সিএসএফ কিনা, হয় দ্যাট ইজ সিএসএফ অর নট। তাহলে তারা কি করতে পারে, এই তিনটে টেস্ট করবে। এক নম্বর হচ্ছে গ্লুকোজ, তাহলে গ্লুকোজটা থাকবে একটু বেশি, 30 মিলিগ্রাম পার ডিএল, আর নেজাল সিক্রেশনে ফ্লুইড একটু কম থাকে। এবার আসো বিটা ট্রান্সফেরিন আর বিটা ট্রেস প্রোটিন। দেখো এই দুটো আমরা একটু রেড মার্কিং করছি, কেন বলো তো, কারো কিছু ধারণা আছে? কারো কোনো ধারণা নাই না? এই দুটো হচ্ছে স্পেসিফিক ফর সিএসএফ। এই বিটা টু ট্রান্সফেরিন এবং বিটা ট্রেস প্রোটিন এই দুইটা শুধুমাত্র সিএসএফ এ থাকে। যদি আমি এই ফ্লুইডটা টেস্ট করে বিটা ট্রান্সফেরিন পাই অথবা বিটা ট্রেস প্রোটিন পাই, ইট ইজ কনফার্ম দ্যাট দিস ইজ সিএসএফ, নট নেজাল সিক্রেশন। বুঝতে পারছো? বিটা ট্রান্সফেরিন এবং বিটা ট্রেস প্রোটিন এই দুটাই হচ্ছে আমার স্পেসিফিক ফর সিএসএফ, এগুলা নেজাল সিক্রেশনে থাকে না। এই জন্য এই দুটার যে কোনো একটা যদি আমি পাই তাহলে আমি বলবো দিস ইজ সিএসএফ। তাহলে আমি কি করলাম, প্রথম কিছু ক্লিনিক্যাল সাইন দেখলাম, তারপর কিছু ল্যাব ইনভেস্টিগেশন করলাম, তখন আসলো আমার যে দিস, হ্যাঁ আমি কনফার্ম হইলাম দিস ইজ সিএসএফ। তাহলে এখন আমাকে কনফার্ম হইতে হবে যে সাইট অফ লিকেজটা কোথায়। তখন আমাকে যাইতে হবে কিছু ইমেজিং এ যাইতে হবে। প্রথম ইমেজিং হচ্ছে তোমার এইচআর সিটি স্ক্যান, হাই রেজুলেশন সিটি স্ক্যান। সেটা আমাকে একটা ক্লু দেবে যে কোন দিক দিয়ে লিকেজটা হচ্ছে, অথবা সাথে T2 ওয়েটিজ ইমেজ এমআরআই করা যায়, এটা আমাকে একটা সাইটাস লিকেজ সম্বন্ধে ধারণা দেবে। আরো স্পেসিফিক হলো ইন্ট্রাথিকাল ডাই এন্ড মার্কারস। আমি ইন্ট্রাথিকাল ডাই দিয়ে, অর্থাৎ আমি যে লাম্বার পাংচার করে না, লাম্বার পাংচার করব, লাম্বার পাংচার করে দেখো লেখা আছে ফ্লোরেসিন ডাই দিব। কিভাবে দেয়, 0.1 ml 10% ফ্লোরেসিন মিক্সড উইথ 10 ml CSF, অর্থাৎ আমি লাম্বার পাংচার করে 10 ml CSF বের করব। এই CSF এর সাথে আমি 0.1 ml ফ্লোরেসিন ডাই মিশাবো, মিশাই এটা আবার আমি রি-ইনজেক্ট করে দিব ওভার 10 মিনিটস। এই জন্য লিখছি দেখো রুল অফ 10, অর্থাৎ 10% ফ্লোরেসিন 10 ml CSF 10 মিনিটস আমি দিব থেকে, হ্যাঁ 10 মিনিটসে এটা আমি ইনজেক্ট করব। ইনজেক্ট করার পরে আমি এটাকে নেজাল এন্ডোস্কোপি দিয়ে দেখব যে এটা কোন দিক থেকে আমার লিকেজ হচ্ছে। বুঝতে পারতেছো তোমরা? তাহলে প্রথমে আমি করলাম সিএসএফ টেস্ট, কনফার্ম করলাম দিস ইজ সিএসএফ, দেন আমি এইচআরসিটি করলাম বা T2 ওয়েটেজ এমআরআই করলাম আমার সাইট অফ লিকেজটা পাওয়ার জন্য। সেখানে আমি এক জায়গায় পাইলাম। এটাকে আরো কনফার্ম করার জন্য আমি ইন্ট্রাথিকাল ডাই আর মার্কার দিব। সেটা কি দেয়, যে ফ্লুরোসেন্স দেয়। এটা ওই যে লাম্বার পাংচার করে আমি 10 ml ফ্লুইড বের করব, সেখানে আমি 0.1 ml ফ্লুরোসেন্স ডাই মিক্স করব, আবার 10 মিনিটসে আবার এটা আমি রি-ইনজেক্ট করব। এই জন্য আমি এখানে লিখছি রোল অফ 10 মনে রাখার জন্য। 10% ফ্লুরোসিন 10 ml CSF ওভার 10 মিনিটস। তাহলে এখন মোটামুটি আমার ডায়াগনোসিস কনফার্ম। এখন তোমরা দেখো যে এতটুকু তোমরা বুঝতে পারতেছো কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ সাইডে ওয়াটারটা বেশি যাবে না, ওয়াটার তো প্রোটিন পেপারে বেশি যাবে না। হ্যাঁ গাশ অফ ফ্লুইড পড়বে। না এটা ইয়ার সাইন না, রিজার্ভার সাইন, এটা আলাদা জিনিস। হ্যাঁ এটা রিজার্ভার সাইন মানে হচ্ছে তুমি কিছুক্ষণ সময় রাখলা, হঠাৎ করে আবার সবাই একটু বেন্ডিং করবা, দেখবা যে গাছ অফ ফ্লুইড চলে আসছে, এটা তুমি একটা একটা ইয়েতে কন্টেনারে কালেকশন করবা, এটা করতে পারো। আর ওইটা আলাদা, স্নিফ ব্যাগ এটা এমনি আলাদা, এটা ইম্পর্টেন্ট না বিধায় এখানে ইয়া করে নাই, মানে এখানে পয়েন্ট আকারে দিয়ে নেই আর কি। হ্যাঁ
এটা পয়েন্ট, এটা আলাদা জিনিস যে এটা সিএসএফ ফ্লুইডটা স্নিপ ব্যাক করা যাবে না, কিন্তু নেজাল সিক্রেশনটা স্নিপ ব্যাক করা যাবে, কারণ এটা মিউকাস, এটা থিক। এটা এখানে পয়েন্ট আকারে নাই আর কি, এটা আমি বললাম। মানে এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট, তো এই জন্য তোমার তিনটা পয়েন্ট বললাম আর কি। হ্যান্ডকাচিপটা শক্ত হয়ে যাবে, কিন্তু নেজাল সিক্রেশন হলে কিন্তু সিএসএফ হলে আর এটা শক্ত হবে না, এটা পানির মধ্যে থাকবে। আর এখানে আরেকটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওইটা আর কি, যে স্নিপ ব্যাক করা যাবে নেজাল সিক্রেশন, আর সিএসএফ হলে স্নিপ ব্যাক করা যাবে না, কারণ ওইটা ওয়াটার সিক্রেশন। তাহলে এরপরে আমি ওই সিক্রেশনটাকে একটা হ্যালো সাইনটা আমার একটু বলবেন। হ্যালো সাইনটা হচ্ছে তোমার, আমি জাস্ট একটা ব্লটিং পেপার নিলাম, অথবা যে টিস্যু পেপার নিলেও হবে। আমি একটা টিস্যু পেপার নিলাম, নিয়ে রোগীকে বলবো বেন্ডিং করেন, একটু টিস্যু পেপারে পানিটা পড়বে। পড়ার পরে কি হবে, যেটা থিক মিউকোজা, থিক সিক্রেশন, সেটা তো খুব বেশি তো ছড়াবে না, এটা মাঝখানে ছড়াবে, ও অল্প একটু ছড়াবে, তারপরে বাকিটা ছড়াবে হচ্ছে লিকুইড পানিটা। তাহলে নেজাল সিক্রেশনে পানি থাকে না, নেজাল সিক্রেশনের মধ্যে ওয়াটার সিক্রেশন থাকে, প্লাস সাথে আমার যে লেক্রিমাল সিক্রেশন থাকে না, তো লেক্রিমাল তো পুরোটাই ওয়াটার সিক্রেশন। তাহলে লেক্রিমাল সিক্রেশন থাকে, এই সিক্রেশন গুলো আমার ওই ঠিক মিউকোজার চারপাশে, মিউকাস সিক্রেশনের চারপাশে আর একটু বেশি করে ছড়াবে, এটা হলো হ্যালো সাইন। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে ক্লিনিক্যালি বোঝার জন্য। তারপরে ক্লিনিক্যালি আমি একটা সাসপেক্ট করলাম যে ইয়েস দিস মে বি এ সিএসএফ রাইনোরিয়া, দেন আমি এটাকে ল্যাব ইনভেস্টিগেশন করব। ল্যাব ইনভেস্টিগেশনের মধ্যে আমার গ্লুকোজ কনসেন্ট্রেশন দেখবো, আর বাকি দুইটা অথবা যে কোনো একটা দেখতে পারবো, বিটা টু ট্রান্সফেরিন আর হচ্ছে বিটা ট্রেস প্রোটিন। এই দুটো হচ্ছে মোস্ট স্পেসিফিক ফর সিএসএফ। বিটা ট্রান্সফেরিন আছে মানে দিস ইজ সিএসএফ, বিটা ট্রেস প্রোটিন আছে মানে দিস ইজ সিএসএফ। তো আমাদের টিচাররা সাধারণত বিটা টু ট্রান্সফেরিন শুনতে চায় আর কি। হ্যাঁ, এটা একটু মাথায় রাখো। তো এই দুইটার একটা যদি আমি পাই, তাহলে দিস ইজ সিএসএফ। তাহলে আমার প্রথম পয়েন্ট কি, আমি প্রথম কনফার্ম করবো whether this is CSF or not। তাহলে আমি কনফার্ম করে ফেললাম yes this CSF। কিভাবে কনফার্ম করলাম, যে প্রথম কিছু ক্লিনিক্যাল সাইন দেখলাম, তারপর আমি ল্যাব ইনভেস্টিগেশন করলাম, করে আমি দেখলাম যে হ্যাঁ এখানে কনসেন্ট্রেশন বেশি, অথবা বিটা টু ট্রান্সফেরিন আছে, বিটা ট্রান্সফেরিন থাকলেই কনফার্ম দিস ইজ সিএসএফ। তারপরে আমি আসবো ইমেজিং এ। আমার এখন কাজ হচ্ছে আমার সাইট অফ লিকেজটাকে কনফার্ম করা, যে এটা কোন সাইড থেকে লিকেজটা হচ্ছে, কারণ আমাকে তো রিপেয়ার করতে হবে, ঠিক না, আমাকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করতে হলে আমাকে সাইট অফ লিকেজটাকে ঠিক করতে হবে, কোথা থেকে আসতেছে। তাহলে প্রথমে আমি কি করব, এটাকে এইচআরসিটি করব। এইচআরসিটি বিশাল ক্ষেত্রে আমাকে একটা বলে দিবে যে আপনি এই সাইড দিয়ে লিকেজ হচ্ছে। যদি এইচআরসিটি আমাকে কনফার্ম করতে না পারে, তখন আমি টি2 ওয়েটেজ এমআরআই করব। টি2 ওয়েটেজ এমআরআই আমাকে বলে দিতে পারবে যে আপনার কোন সাইড দিয়ে লিকেজ হচ্ছে। তারপরে আমি আরো কনফার্ম করার জন্য কি করব, ইন্ট্রাথিক্যাল ডাই দিয়ে আমি টেস্ট করব। ইন্ট্রাথিক্যাল ডাইটা ওই যে 10% ফ্লোরেসেন্ট, রোল অফ 10% ফ্লোরেসেন্ট, 10 ml CSF, 10 মিনিটসে আমি লাম্বার পাংচার করে ওই দিকটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি নেজাল এন্ডোস্কোপ দিয়ে দেখব যে আমার নাকের কোন দিক দিয়ে লিকেজ হচ্ছে, এটা কি স্পেনোয়েড সাইনাস থেকে লিকেজ হচ্ছে, নাকি এটা ফন্ডা সাইনাস থেকে লিকেজ হচ্ছে, আমি দেখতে পারবো যে কোন দিক দিয়ে আমার লিকেজটা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন লিকেজ দেখি আমার একে তো সিএসএফ কনফার্ম হয়ে গেল এবং সাইট অফ লিকেজ আমার কনফার্ম হয়ে গেল। এখন আমাকে এটাকে রিপেয়ার যাইতে হবে। আমি কি ট্রিটমেন্ট করব? হ্যাঁ, ট্রিটমেন্ট এক নাম্বার হচ্ছে, আমি যদি একিউট হয়, অর্থাৎ যদি ডিউ টু হেড ট্রমা হয়, ডিউ টু সার্জারি হয়, তখন আমি কনজারভেটিভ ট্রিটমেন্ট করব। কনজারভেটিভ ট্রিটমেন্ট করলেই এটা হিল হয়ে যাবে। আবার কিভাবে করতে পারি, যে আমি পেশেন্টকে হেড আপ পজিশনে রাখবো, তারপর তাকে বলবো যে আপনি কাশি দিবেন না, হাঁচি দিবেন না, জোরে নাক ঝাড়বেন না। হ্যাঁ, অ্যাভয়েড কফিং, কাফিং, স্নিজিং এন্ড নোজ ব্লোয়িং। আমি তাকে বলবো যে আপনি জোরে কাশি দিবেন না, অথবা খুব জোরে হাঁচি দিবেন। হাঁচি দিলে কি করবেন, হা করে ফেলবেন। হাঁচি যদি আসি, আপনি মুখটা হা করে ফেলবেন, যাতে বাতাসটা মুখ দিয়ে চলে আসে। তারপরে আমি তাকে অ্যাসিটাজোলামাইড দিব। তারপরে আরেকটা করতে পারি, রিপিটেড লাম্বার পাংচার করতে পারি, অথবা একটা লাম্বার ড্রেন দিয়ে রাখতে পারি, আর সাথে অ্যান্টিবায়োটিক্স। তোমরা এই কনজারভেটিভ ট্রিটমেন্টটা দেখবা যে নিউরোসার্জারি ওয়ার্ডে প্রায় তারা এটা করে, হেড ইনজুরি রোগীকে এটা করে। হ্যাঁ, এটা খুব কমনলি ডান ইন নিউরোসার্জারি। দেখা তারা হেড ইনজুরি রোগীগুলোকে, যাদের পেশায় বেড়ে যাচ্ছে, ইন্টারনাল পেশায় বেড়ে যাচ্ছে, তারা এটা করে। হ্যাঁ,
তারা ওই যে লাম্বার ড্রেন দেয় অথবা লাম্বার পাংচার করে অথবা কনজারভেটিভ রাখে উইথ এসিটাজোলামাইড। হ্যাঁ, আচ্ছা, এখন যদি কনজারভেটিভে ভালো না হয় অথবা এটা যদি অনেক দিনের পুরাতন হয় তখন আমাকে এটা রিপেয়ার করতে হবে। কিভাবে রিপেয়ার করব? আমি সার্জারি করে রিপেয়ার করব। সার্জারি কি করব? মোস্ট কমনলি ডান বাই এন্ডোস্কোপিক সার্জারি। তোমাদেরকে আমরা বলছিলাম আগে যে ফাংশনাল এন্ডোস্কোপিক সার্জারি আর এন্ডোস্কোপিক সার্জারি একই জিনিস, ওই একই ইনস্ট্রুমেন্ট, সবকিছু এক। যেহেতু নেজাল পলিপে ফাংশনাল স্ট্যাটাসকে আমরা রিঅ্যানশোর করতে চাই, সেজন্য সেটাকে বলে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, আর এটাকে বলে এস, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এস বলে। হ্যাঁ, তো এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিতে আমরা কি করি? আমরা, এটা হচ্ছে মেথড অফ চয়েস, এটা আমাদের দেশে খুবই অ্যাভেলেবল হচ্ছে এবং কমনলি ডান। তাহলে কিভাবে করে? যে আমার দেখো থাই থেকে যে ফাঁসার লাটা আছে না, ফাঁসার লাটা নেওয়া, ফাঁসা লাটা কিন্তু খুব ঠিক, বেশ ঠিক। আর আমরা যে কানের অপারেশন করি টেম্পোরাল ফাঁসা, এটা অনেক থিন, পাতলা, এর জন্য এখানে টেম্পোরাল ফাঁসা দেওয়া হয় না, এখানে দেওয়া হয় ফাঁসার লাটা। ফাঁসা লাটাটা অনেক ঠিক, তো ফাঁসা লাটা দিয়ে তারপর উপরে প্যাক দিয়ে রাখা হয়, ইয়াটা সিল করা হয়, হ্যাঁ, এই লিকেজটা। তখন এটা আস্তে আস্তে 3 weeks এর মধ্যে এটা ফিল হয়ে যায়। তারপরে তোমার কিছু ইন্ট্রাক্রেনিয়াল অ্যাপ্রোচ আছে যেগুলো নিউরোসার্জনরা করে, আর কিছু এক্সট্রাক্রেনিয়াল অ্যাপ্রোচ আছে, এগুলা খুবই আনকমনলি ডান, এখন আর এগুলা করা হয় না, কিন্তু তোমাদের জানার জন্য লিখলাম আর কি। এক্সটার্নাল অ্যাপ্রোচ হচ্ছে এক্সটার্নাল ইথমোরেক্টমি, ট্রান্সমাস্টারেড অ্যাপ্রোচ, ট্রান্সফেনোরাল অ্যাপ্রোচ, আইব্রো ইনসিশন, এগুলা আগে করা হইতো, কিন্তু এখন এক্সটার্নাল অ্যাপ্রোচে করা হয় না, এখন সব এন্ডোস্কোপিক্যালি করা হয়। কারণ কি, এন্ডোস্কোপি তোমার এটা অনেক ভালো, ভিউটা অনেক সুন্দর হয়, সব ম্যাগনিফাইড ভিউ হয় এবং ক্লিয়ার একটা ভিউ দেখা যায়। হ্যাঁ, তো এই জন্য এন্ডোস্কোপি করা হয়। কি দিয়ে করা হয়? রিপেয়ার ফাঁসালাটা দিয়ে করা হয়। আর কিছু ইন্টারক্রেনিয়াল অ্যাপ্রোচ আছে, এক্সট্রাক্রেনিয়াল অ্যাপ্রোচ আছে। এখন তোমাদের দেখো এখান থেকে আর কিছু জানার আছে কিনা বলো, কোশ্চেন আছে কিনা বলো। শোনো, এটা তো এন্ডোস্কোপি দিয়ে করে, এনে স্টিচ দেওয়া কোনো সিস্টেম নাই, স্টিচ দেওয়া হয় না। জাস্ট কি করা হয়, যে তোমার যে লিকেজটা চারপাশে যেই ইয়ে থাকে, মিউকাস মেমব্রেন থাকে, এগুলো সরানো হয়, সরাইয়া ওই লিকেজটাকে একটু র করে দেওয়া হয়। লিকেজটাকে র করে এটার উপরে ফাঁসালাটা দেয়, ফাঁসালাটা দিয়ে তার নিচে জেল ফোম দেয়। হ্যাঁ, দেখো আমরা যে কানের অপারেশন আমরা জেল ফোম ইউজ করি, তোমরা হয়তো অনেকে দেখছো, জেল ফোম খুব অ্যাভেলেবল সব জায়গায়। তো তারপরে ফাঁসালাটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে জেল ফোম দিয়ে সাপোর্ট দিয়া তার নিচে নেজাল প্যাক দিয়ে আসে। আসলে কমনলি কোথা থেকে লিকেজটা হয়? কমনলি হয় তোমার স্প্যানার সাইনাস দিয়ে হয় অথবা ফ্রন্টাল সাইনাস দিয়ে হয়, এই দুটো তো কমন। তো ফ্রন্টাল সাইনাস অথবা স্প্যানার সাইনাস, তো আমরা যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় স্প্যানার সাইনাস দিয়ে। তো স্প্যানার সাইনাস কি করা হয়, ওই স্প্যানয়েড যে সাইনাসের মিউকাসগুলো সরাইয়া ওইখানে লিকেজটাকে একটু র করে দিয়ে তারপর ফাঁসালাটা দিয়ে দিলাম, ফাঁসালাটা দিয়ে তার নিচে আমি জেল ফোম দিলাম, জেল ফোম দিয়ে সাপোর্ট দিলাম, তার নিচে আমি নেজাল প্যাক দিব, প্যাক দিয়ে আমি তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে রেখে দেব। তখন এটা আস্তে আস্তে ফাঁসালাটা, তোমাকে বললাম আমি যে ফাঁসাটা অনেক ঠিক, অনেক মোটা, কিন্তু আমাদের যে টেম্পোরাল ফাঁসা এটা খুবই থিন, চিকন, এই জন্য ফাঁসালাটা এখানে ইউজ করা হয়। তারপর দেখো আর কারো কিছু জানার আছে কিনা বলো। হ্যাঁ বলো। স্যার, ইন্ট্রাথিক্যাল ডাইস এন্ড মার্কারস যে আমি 10 মিলিলিটার সিএসএফ টা পাচ্ছি, এটা সোর্সটা কি সিএসএফ টার, মানে কি নোজ দিয়ে যে সিক্রেশনটা আসছে ওইটা? আরে বাবা, না না, এটা আমি কি করব। আচ্ছা, তোমরা ইয়ে দেখছো, লাম্বার পাংচার করতে দেখছো? হ্যাঁ হ্যাঁ স্যার, লাম্বার পাংচার। আচ্ছা, দেখো যে অথবা তুমি যদি গাইনিতে দেখো, তারা স্পাইনাল দিয়ে অপারেশন করতে দেখছো কখনো? গাইনিতে গেছো ওয়ার্ডে, ইয়ে দেয় না, স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেয় না? জানো কিভাবে দেয় স্পাইনাল অ্যানেস্থেসিয়া? লাম্বার পাংচার করে দেয়। হ্যাঁ, ওই যে লাম্বার পাংচার করে দেখবো ওরা একটা টান দেয়, দেখো ফ্লুইড, যেমন তারা ইয়াটা যেটা ওই নিডেল ইন্টারভার্টিবল স্পেস দিয়া লাম্বার স্পেসে দেওয়ার পরে দেখে যে পানি লাম্বার ফ্লুইড আসতেছে, মানে সিএসএফ আসতেছে, তখনই তারা অ্যানেস্থেসিয়া ড্রাগটা দেয়, ঠিক না? এটা তারা ওই যে
যেমন স্পাইনাল অ্যানেস্থেসিয়া যেভাবে দেয় ঠিক সেভাবে আমরা দেখো মেডিসিনের লাম্বার পাংচার করে, অর্থাৎ ওই লাম্বার পাংচার সবচেয়ে বেশি করে পেডিয়াট্রিক্সে মেনিনজাইটিস বাচ্চাদেরকে। জাস্ট তুমি ফোর্থ ফিফথ স্পেস দিয়া, সম্ভবত ফোর্থ ফিফথ স্পেস দিয়ে দেয়, আর বাচ্চাদের ক্ষেত্রে একটু উপরে দেয় আর কি। হ্যাঁ, সম্ভবত সেকেন্ড থার্ড থার্ড আর ফোর্থে হচ্ছে নরমালি আর বাচ্চাদের আরেকটু উপরে উঠে 2 আর 3-এতে। জাস্ট তুমি দিলে পানি বেরিয়ে আসবে। এখন এখানে কি করে, এখানে যখন তুমি ইয়েটা দিলা, নিডল ঢুকাইলা, ঢুকাই এটাকে সিরিঞ্জ দিলে বা ফ্লুইডটা একটা 10 cc সিরিঞ্জে নিলা, ফ্লুইড 10 ml ফ্লুইড নিলা, সিএসএফ নিলা। এই সিএসএফ এর সাথে আমি তুমি 0.1 ml ফ্লুয়েন্স ডাই মিশাবা, মিশাইয়া এটা আবার তুমি ইনজেক্ট করে দিবা, ওই যে রি-ইনজেক্টেড, বুঝছো তো? মানে আবার তুমি সিএসএফ, তুমি ওই সিএসএফ স্পেসে আবার এই ফ্লুইডটাকে দিয়ে দিবা, দিয়ে পেশেন্টকে শোয়াই দিবা। এখন দেখো তারপরে আমরা কি করব, 10 মিনিট পরে আমরা ইয়া দিয়ে দেখবো এই লাম্বার স্পেস থেকে তো এটা আবার ইয়েতে যাবে, পুরা সিএসএফ স্পেসই যাবে, ঠিক না? পুরা সিএসএফ স্পেসই যাবে। তারপরে আমরা নেজাল এন্ডোস্কোপ দিয়ে দেখবো যে এটা নাকের কোন দিক দিয়ে লিকেজটা হচ্ছে, কারণ কি এটা একটা ইয়ে হবে না, এটার একটা আলাদা কালার আছে না, ফ্লোরেসেন্ট ডাইয়ের একটা কালার আছে। হ্যাঁ, এটা মানে এটা এটা হচ্ছে একটা কি বলবো, এটা রেডিশ কালার। হ্যাঁ, একটা রেড ব্রাউন একটা কালার আছে, সেই কালার দেখে আমরা ওই এন্ডোস্কোপ দিয়ে এটাকে বুঝতে পারবো যে ডাইটা আমার এই সাইড দিয়ে লিক হচ্ছে। মানে বুঝতে পারছো, এই কালারটা রেডিশ কালার একটা ডাই, দেখবো যে এই 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 লিক দিয়ে লিকেজ হচ্ছে, আস্তে আস্তে বেরোয় আসতেছে। এবং এটা জানো, এটা খুব সুন্দর দেখা যায়, খুবই সুন্দর দেখা যায় ডাইটা, ডাইটা বেরোয় আসতেছে। এবং এটা কিন্তু অপারেশনের সময় এটা অনেক কি করেন, এটা যে পার অপারেটিভও যে ফ্লুরেসেন্ট ডাই দিয়ে দিলেন, এন্ডোস্কোপি অপারেশন করার সময় একদম ক্লিয়ার দেখতে পারতেছে এই যে ডাই আসতেছে, তখন এই সাইড থেকে এক্সপ্লোর করা হয় আর এই। এক্সট্রা ক্লিনিক্যালটা তোমাদেরকে বললাম কি, এটা আসলে এখন তো আর করা হচ্ছে না, হয় না, কিন্তু এটা তোমাদেরকে জানতে হবে, কারণ আগে এইভাবে করা হইতো। এক্সট্রা ক্লিনিক্যাল অ্যাপ্রোচ কি, যে এক্সটার্নাল ইথমোডেক্টমি করে, অর্থাৎ যখন তোমার ফ্রন্টাল সাইনাস দিয়ে এটা লিকেজ হচ্ছে, তখন এক্সটার্নাল ইথমোডেক্টমি করে ওই সাইডেও এইভাবে লিকেজটা বন্ধ করে দেওয়া। তারপর হচ্ছে ট্রান্সমাস্টয়েড। হ্যাঁ, যদি আমার ওই মাস্টয়েড দিয়ে লিকেজ হয়, মিডল ক্যানাল ফোসা থেকে লিকেজ হয়, তো তখন হচ্ছে ট্রান্সমাস্টয়েড অ্যাপ্রোচ। তারপর ট্রান্সসেপ্টোস্পেনয়েড, যদি স্পেনাস সাইনাস থেকে লিকেজ হয়, তখন আসে না যে ট্রান্সসেপ্টাল স্পেনয়েডেক্টমি, ট্রান্সসেপ্টামে গিয়ে আমার স্পেনাস সাইনাসকে ওপেন করে সেদিক দিয়ে আমি এটাকে করব, হ্যাঁ, লিকেজ রিপেয়ার করব। তারপর হচ্ছে আইব্রু ইনসিশন, এভাবে আইব্রু দিয়ে ফ্রন্টাল সাইনাস রিপেয়ার করা হয়। তবে এই কোনোটাই এখন আর করা হচ্ছে না, এখন সবকিছু করা হয় এন্ডোস্কোপিক সার্জারি দিয়ে, অর্থাৎ ইএসএস, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করে এই কাজগুলো এখন করা হচ্ছে। এখন দেখো তোমাদের এখানে আর কিছু জানার আছে কিনা দেখো, এটা এটা তোমার রিটেনে আসে, ওসপিতে আসে, আবার ভাইবা ধরা হয় যে সিএসএফ রাইনোরিয়া কি জিনিস। এটাকে তুমি ওই যে অনেকে জিজ্ঞেস করতে পারে সিএসএফ রাইনোরিয়াকে তুমি নেজাল সিক্রেশন থেকে কিভাবে আলাদা করবে, কিভাবে আলাদা করবো, ওই যে কয়েকটা সাইন বলবা যে স্যার আমি ক্লিনিক্যালি কিছু সাইন দেখতে পারি, তারপর আমি সিটি স্ক্যান বা এমআরআই করবো, তারপর আমি ইন্ট্রাথিক্যাল ডাই, এই 3টা পয়েন্ট দিয়ে আমি পুরোটা ডায়াগনোসিস করব। বুঝতে পারতেছো? আর যদি এটা একটা ফর্মাল ডেফিনেশন, আর পরীক্ষা তুমি সিম্পলি বলতে পারো স্যার লিকেজ অফ সিএসএফ ফ্রম সাবআরাকনয়েড স্পেস। আর যদি বলে যে কিভাবে ডায়াগনোসিস করবা, স্যার আমার ডায়াগনোসিস আমি করবো হচ্ছে 3টা হেডিংয়ে। প্রথমে আমি এটা কনফার্ম করবো whether this is CSF or not, কিভাবে করব, এটা হচ্ছে মানে প্রথমে ক্লিনিক্যালি, তারপর আমি ল্যাব ইনভেস্টিগেশন। ক্লিনিক্যালি কি, অবজারভার সাইন, হ্যান্ডকাফ সাইন, হেলো সাইন, আর হচ্ছে স্নিফ ব্যাক, এই 4টা জিনিস দিয়ে আমি আলাদা করতে পারবো। তারপর আমি আলাদা করতে পারবো হচ্ছে ল্যাব ইনভেস্টিগেশন করে যে বিটা ট্রান্সফেরিন হচ্ছে স্পেসিফিক ফর সিএসএফ অথবা বিটা ট্রেস প্রোটিন স্পেসিফিক ফর সিএসএফ, এটা দিয়ে আমি কনফার্ম করলাম সিএসএফ। দেন আমি কনফার্ম করবো সাইট অফ লিকেজ। সাইট অফ লিকেজ আমি করবো হচ্ছে HRCT অথবা T2-OH এমআরআই দিই। এটা কনফার্ম করবো, আরো কনফার্ম করবো আমি ইন্ট্রাথিক্যাল ডাই দিই। ইউজুয়ালি ইন্ট্রাথিক্যাল ডাইটা করা হয় পার অপারেটিভ,
ইচ্ছা করলে তুমি আগে করতে পারো, কিন্তু ইউজুয়ালি এটা পারা অপারেটিভ করা হয়। হ্যাঁ, পারা অপারেটিভ করে আমি সাইট অফ ডিকেজটা কনফার্ম করে দেন আমি ফাসালাটা দিয়ে এটিকে আমি রিপেয়ার করব। দেখো তোমাদের আর জানার আছে কিনা, কিছু কোশ্চেন আছে? আর কোশ্চেন না স্যার- থাকলে আমরা শেষ করে দেবো, পরে ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার একই সাথে স্যার মাল্টিপল সাইনাস লিকেজ হতে পারে কি? হ্যাঁ অবশ্যই মাল্টিপল লিকেজ হতে পারে। মাল্টিপল লিকেজ হলে তো তুমি ওই যে যখন ইন্টারথেকাল ডাই দিবা তখন মাল্টিপল সাইড থেকে দেখবা যে একটা কালার বেরিয়ে আসতেছে, তখন একসাথে মাল্টিপল জায়গা রিপেয়ার করে দিবা। ধরো দেয়ার মেবি হ্যাঁ ফ্রন্টাল সাইনাস আছে, আবার স্পাইনাল সাইনাসও আছে, তাহলে স্পাইনাল সাইনাস রিপেয়ার করবা, আবার ফ্রন্টাল সাইনাসও রিপেয়ার করবা, দুটো একসাথে রিপেয়ার করবা। হতে পারে মাল্টিপল জায়গা হতে পারে। আর কারো কোনো কোশ্চেন? যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদের তারপরে ক্লাস কি অর্থোপেডিক্স না? অর্থোপেডিক্স